ভালোবাসার সীমানা পেরিয়ে। স্মিতা তেহজিব রায়, পর্ব সংখ্যা ৮৮, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। টল স্ট্রেচারে ক্যাচ ক্যাচ শব্দে ঝংকার তুলেছে হাসপাতাল করিডোরে। আনাচে কানাচে ওয়ার্ড বয়রা দ্রুত স্ট্রেচার নিয়ে দৌড়ে যাচ্ছে ওটি রুমের দিকে। স্ট্রেচারের উপর নিথর হয়ে পড়ে আছে কারো ভালোবাসার পুরুষ। প্রণয়ের প্রস্থানের পরপরই শিকদার বাড়ির পরিবার চলে গিয়েছিল, কিন্তু এখন আবারও মাত্রই ইনফর্ম করা হয়েছে তাদের। জরুরি ভিত্তিতে জানানো হয় তাদের ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে মারাত্মকভাবে আহত হয়েছে, ইনজুরি হয়েছে ফুল বডিতে। অসাবধানতায় গাড়ি চালানোর জন্যই অপর দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট কারের সাথে মারাত্মকভাবে সংঘর্ষ হয়েছে তার। খবরটা পাওয়া মাত্র আবার উদ্ভটের মতো হাজির হয়েছে প্রেমরাজ সহ বাড়ির সিনিয়র পুরুষরা। কেবল সাদমান শিকদার ব্যতীত তিনি খবর পেয়েছেন আসছে। অনুশ্রী বেগম কিছুই জানে না, তাকে জানানো হয়নি ব্যাপারটা, কারণ তিনি যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে ইতিমধ্যে। প্রেমরাজ, সাজিদ শিকদার আর শোয়েব শিকদার ব্যস্ত পায়চারি করছে হাসপাতাল করিডোরে। প্রায় 30 মিনিট পর ওটি থেকে বের হয়ে আসে সিনিয়র ডাক্তার হাবিব। তিনি হাতে গ্লাভস খুলতে খুলতে বলে, ঠিক আছে, আপনাদের ছেলে বেশি কিছু হয়নি, মাথার হাতে পায়ে সারা শরীরে কিছু কিছু জায়গায় চোট আছে। ডক্টর রিপোর্টগুলো দেখে বললেন, 2 দিন অবজারভেশনে রাখার পর আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। যদিও আপনাদের যা ছেলে জ্ঞান ফিরলে আবারও কাকে না কাকে জানি ধরে মারধর করে। ডাক্তারের আশ্বাসবাণী শুনে স্বস্তি নিঃশ্বাস ফেলল সকলে। অ্যাক্সিডেন্টের খবর কানে পৌঁছানো মাত্রই মনে হচ্ছিল আবারও বুঝি সব শেষ হয়ে গেল। ডাক্তারের মাথা ফুলে আলু হয়ে আছে এখনো। তিনি যে ভেতরে ভেতরে খুব চটে আছেন সেটা ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে। ডাক্তার আবারও কণ্ঠে কিছুটা বিরক্তি ঢেলে নিয়ে বললেন, আর হ্যাঁ, আপনাদের ছেলের ভাগ্য সহায় ছিল তাই এত বড় অ্যাক্সিডেন্ট করেও অক্ষত আছে। আল্লাহর রহমতে বিশেষ ক্ষতি হয়নি। এখান থেকে নিয়ে গিয়ে আপনাদের ছেলেকে অবশ্যই একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবেন। হি ইজ এ ডেঞ্জারাস অ্যান্ড মেন্টালি অবস্টেন্সেবল। তার আশেপাশে থাকা একদমই নিরাপদ নয়। আপনার ছেলে সজ্ঞান অবস্থায় কার জানি নাম নিচ্ছিল, অজ্ঞান অবস্থায় ঠিক বুঝতে যাচ্ছিল না। হি ইজ অবসেসড। এ সকল মানুষ অপর কোনো এক ব্যক্তি বা বস্তুর ওপর নিজের সব কিছু নিয়ে যায়। চোখ বন্ধ করে আঁকড়ে ধরে যে কোনো নিজেকে আলাদা করার জগৎ নেই, অথচ প্রতিটা মানুষের আলাদা জগৎ থাকা উচিত। এটা খুবই ভয়ঙ্কর হতে পারে যে কোনো, যেন সেই মানুষটা ডোপামিন বাধা পড়ে ওই ব্যক্তি কিংবা বস্তুকে, যে তাকে ব্যতীত দুনিয়া কল্পনা করতে পারে না। আর এটা মেডিকেলের ভাষায় টিমুরা ব্লন্ড অ্যান্ড কো ডিপনিসিয়েন্সি বলে। সে তীব্র আসক্তিময় বস্তু যা বা ব্যক্তি কাছে থাকলে তারা তার জন্য সব কিছু করতে রাজি। এটা তাদের জন্য লাইফের সেভিং প্রোগ্রাম। মরতে কেউ চায় না, তাই তাদের বডি বেঁচে থাকার জন্য আরেকটা স্পেসিফিক জিনিসটা আঁকড়ে ধরে রাখে তারা। আর ওই তীব্র আসক্তিময় মানুষটা যখন হারিয়ে যায় তখনই শুরু হয় ভাঙন। প্রথমে মানসিক ভাঙন, তারপর শারীরিক ভাঙন। এতক্ষণ মস্তিষ্ক অচল হয়, হৃৎপিণ্ড অচল হয়ে পড়ে। আর তখন ওই মানুষের আশেপাশে যাওয়া যে কতটা ভয়ঙ্কর, ডাক্তারের কথা শুনে চিন্তিত হয়ে পড়ে সকলে। এর মধ্যেই ছুটে এলো সাদমান শিকদার। তীব্র অস্থিরতায় তিনি নিঃশ্বাস ফেলছেন ভেতরে ভেতরে। এই বয়সেও ক্ষোভের যেন শেষ নেই তার। আমার ছেলে কেমন আছে ডাক্তার? আমার ছেলে ভালো আছে তো? আমার ছেলে বেঁচে আছে তো? সাদমান শিকদারকে দেখে ডাক্তারের মেজাজ আরও খারাপ হলো। তিনি দ্রুত ভুরুকুচকে ভাবলেন, তাহলে এই বদউন্মাদের প্রোডাক্টটা এই ফ্যাক্টরি থেকে বেরিয়েছে। সাদমান শিকদারকে দেখে তখনকার মাথায় বাড়ি মারার কথাটা মনে পড়ে যায় ডাক্তারের। রাগে খিটমিট করে উঠে উনি দাঁতে দাঁত চেপে বলে, কি জানোয়ার ছেলে জন্ম দিয়েছেন। প্রত্যুত্তরে এমন জবাব শুনে কিছুটা থমথম খেলেন সাদমান শিকদার। ডাক্তার নিজের মাথায় ব্যান্ডেজটা দেখিয়ে বললেন, আপনার গুণধর ছেলের কর্ম। সাদমান শিকদার বেকুব বনে তাকিয়ে রইল প্রেম দিকে। প্রেম সব খুলে বলল সাদমান শিকদারকে। নিজের ছেলের এমন কর্মকাণ্ডের কথা শুনে লজ্জিত হলেন সাদমান শিকদার। তিনি নত মস্তিষ্কে বলেন, দুঃখিত ডাক্তার সাহেব, আসলে আমার ছেলে মনের অবস্থা ভালো নেই। সে যাই হোক, এত উগ্র আচরণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। যেমনটা বললাম, আপনার এখনই একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখান। আর হ্যাঁ, চেষ্টা করবেন আপনার ছেলে যাতে উত্তেজিত না হয়। টেক কেয়ার বলে চলে গেল ডাক্তার। সাদমান শিকদার
মাথায় হাত দিয়ে বসে পড়লেন করিডোরের পাতা স্টিলের বেঞ্চের ওপর, দৃষ্টি স্থির রেখে মেঝেতে সাদা টাইলসে। কষ্টে ওনার বুক ভারী হয়ে ওঠে, চোখে দুটো জলজল করছে। তার নিজের সামান্য কিছু লোভের জন্য আজ নিজের ছেলেটার এই অবস্থা ভাবতে তার কলিজাটা কেঁপে ওঠে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে ছেলেটা, কিভাবে সহ্য করবেন তিনি? বাচ্চাটার চোখে চোখ মেলাতে পারে না সাদমান শিকদার। ছেলেকে নিয়ে বেশি ভাবতে গেলে বুক ভীষণ যন্ত্রণা করে তার। উনি যখন সবকিছু নেপথ্যে নিজের খুঁজে পান তখন মরে যেতে মন চায় তার। সত্যি তো আজ নিজ সন্তানের এই করুণ অবস্থার জন্য তো কেবল একমাত্র তিনিই দায়ী। জীবনের নষ্টের খাতে উনার অবদান অনিবার্য। নিজের সামান্য কিছু লোভ চরিতার্থ করতে তিনি নিষ্ঠুরভাবে নিজের সন্তানকে বলে দিয়েছে। ছেলের কান্না হাজারি আকুতি মিনতি কোনো কিছুই যেন তার কাছে কিচ্ছু মনে হয়নি। সে আবার কেমন বাবা যে নিজের সন্তানের ভালো নিজে করতে পারে না? আচ্ছা, কোনো বাবা কি এমন করতে পারে? নিজের হাতে নিজের সন্তানের জীবনটা নষ্ট করতে পারে? কোনো বাবা কি পারে নিজের সাথে নিজের সন্তানের কলিজা টেনে ছিঁড়ে নিতে? সে আবার কেমন বাবা নিজের সন্তানের ভালো দেখতে পারে না? কুঁচকে যাওয়া দু চোখের কোণে বেয়ে ব্যথাতুর অশ্রু ঝরতে থাকে সাদমান শিকদারের। অনুতাপ আর অনুশোচনার ভারে বৃদ্ধ বয়সে একের পর এক নুয়ে পড়ছেন তিনি। নানা হিসেবে ওনার জীবনের সব থেকে বড় সফলতা, বাবা হয়ে নিজের জীবনের ছেলের জীবন একেবারে ধ্বংস করে দিয়েছে। এটা তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে নিজেকে। এখন শুধু ছেলের মরা বাকি। নিজে তো কোনোদিন ছেলের সুখ দিতে পারেনি, কিন্তু যে দিয়েছে, যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে ছেলেটা, যাকে নিয়ে নিজের জীবনটা গোছাতে চেয়েছে, তাকেও কেড়ে নিয়েছে। এতটা খারাপ বাবা এই পৃথিবীতে কারো হয় না। দরজা খুলে যাওয়ার শব্দে ভাবনার ছেদ ঘটে সাদমান শিকদারে। তিনি বসা থেকে উঠে দাঁড়ায়। ভেতর থেকে স্ট্রেচারে টেনে আনার ক্যাসকেট শব্দ লাগছে। ছেলেটা জ্ঞানশূন্য নিথর ফ্যাকাশে মুখটা দেখে বুকটা ভেতর দুমড়ে মুছে ওঠে সাদমান শিকদারের। হাতের ব্যান্ডেজ, কপালে ব্যান্ডেজ। কতটা শান্ত হয়ে শুয়ে আছে, কতটা নিষ্পাপ দেখাচ্ছে ছেলেটাকে। বাড়ির সবাই করুণ চোখে তাড়িয়ে রয় প্রণয় শুভ্র মুখের পানে। পাহাড়ের মতো শরীরটা অসর হয়ে পড়ে আছে তার। সকলের দৃষ্টি ঝাপসা, চোখে থই থই করছে নোনা পানি। প্রণয় স্ট্রেচারে করে কেবিনে নিয়ে যায় ওয়ার্ড বয়রা। প্রেম আর সহ্য করতে পারে না বাবার পাশে বসে হু হু করে কেঁদে ওঠে ভাইয়ের জন্য। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় তার। ভাইকে সে কোনোদিনও বলতে পারেনি যে ভাইয়া তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু মন তো জানে প্রেম এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এত বড় ছেলেকে পাবলিক প্লেসে ভাবে কাঁদতে দেখে মানুষজন যে আসতে ঘুরঘুর করছে, তাকাচ্ছে, কিন্তু এতেও যেন কিছু যায় আসে না প্রেমে দেখা দেখি রাজও কান্না করে দিল। অরণ্য সমুদ্রও নিজেকে ধরে রাখতে পারল না। সাদমান শিকদার পর অসহায় অনুভব করলো নিজেকে। জীবনের ছোট্ট একটা ভুল যে ভবিষ্যতে এতটা জ্বালিয়ে দিবে দুঃস্বপ্নে ভাবতে পারেননি তিনি। এতগুলো বছর পর সেই মানুষটাকে আবারও চোখের সামনে দেখে পা দুটো ফ্রিজ হয়ে গেল যেন। চিত্রা, সে চোখে সেই মুখ, সেই অবায়ক, মায়াবী চোখ দুটো পানিতে টলমল করছে চিত্রার। বিহার হৃদয়টা আগের থেকেও দ্বিগুণ আকুপাকু করছে তাকে নিষিদ্ধ মানুষটার দিকে। মাঝে পেরিয়েছে কতগুলো বছর, সব কিছু বদলে গেছে, কেবল বদলায়নি চিত্রা। চেষ্টা তার কম করেনি, কিন্তু দিন শেষে ক্লান্ত হয়ে হৃদয়টা যেন হার মেনে যায় শুধু এই একটি মানুষের জন্যই। এই মানুষটাকে হারানোর পর এত যন্ত্রণা পেয়েছে চিত্রা, তার ধৈর্যের সীমা ভেঙে পড়েছে অনেক আগে। মন অন্যায়ের দিকে ধাবিত হয়েছে, তার নীরবে সরে এসেছে চিত্রা নিজের একতরফা ভালোবাসা থেকে। কিন্তু মানুষের মন তো মাঝে মাঝে বড্ড বেহায়া হয়ে যায়। মোটামুটি 5 বছর হয়ে গেছে রায়পুর ছেড়ে চলে এসেছে চিত্রা। এত বছর হয়েছে সেই হাসপাতালে নার্স হিসেবে যোগদান করেছে। যে মানুষটাকে ভোলা সম্ভব না তাকেও ভোলার চেষ্টা করেনি। মনের মানুষ রেখে দিয়েছে মনের ভেতরে। চিত্রা দূরে দাঁড়িয়ে প্রাণ ভরে দু চোখ দু নয়ন জুড়িয়ে দেখলো প্রেমকে। মানুষটা কি সুন্দর, আগে থেকেও বেশি পরিণত হয়েছে, কিন্তু তার পোড়া কপালে জুটলো না সে। চিত্রা দেখলো শিকদার বাড়ির সকলেই আছে। সকলের এমন কানাকাটি দেখে ভুরু কুঁচকে গেল চিত্রার। সে ধীর পায়ে এগিয়ে এসে তাকিয়ে তাদের দিকে। প্রেমের নিকটে দাঁড়িয়ে প্রশ্ন করার পূর্বেই ইতস্ত পায়ে ছুটে এলো জাবেদ। হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার কেমন আছে? স্যার কোথায়? জাবেদকে দেখে উঠে দাঁড়ালো প্রেম। ডাক্তার বলল তেমন কিছু হয়নি। আমি স্যারের কাছে যাব প্লিজ। জাবেদের কণ্ঠ ধরে আসছে। প্রেম মাথা নাড়ল। জাবেদকে নিয়ে চলে গেল প্রণয়ের কেবিনে।
একবারের জন্য তাকালো না চিত্রার দিকে, বলা বাহুল্য সে লক্ষ্যই করলো না তাকে। চোখ দুটো আবারও পানিতে টলমল করে উঠল চিত্রার। এত কাছ থেকে দেখেও একটু কথা বলতে পারতো না। গ্লানি যেন চেপে বসলো, পুরোটা ব্যথায় বুক জর্জরিত হয়ে উঠতেই হু হু করে উঠল সে। সে চোখ মুছে অরণ্যকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কি হয়েছে? অরণ্য চোখ তুলে তাকায়। হাসপাতালের অ্যাপ্রন পরিহিত একটা 22 থেকে 23 বছর বয়সী মেয়ে দাঁড়িয়ে। প্রথমে চিনতে সামান্য অসুবিধা হলেও অরণ্যের, তবে ভালো মতো দেখতেই চিনে নিল সে। চিত্রার চোখে মুখে কৌতূহল। অরণ্য সবটা গোপন রেখে শুধু বলল, দাদানের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। চিত্রা মনটা ব্যথিত হলো। ছোট করে বলল ও। আর কিছু বলল না চিত্রা, কেবল নিষ্পাপ চোখে চেয়ে রইল শূন্য রাস্তার পানে, যেখানে কিছুক্ষণ আগেও তার অতি প্রিয় নিষিদ্ধ পুরুষটি হেঁটে গেছে। এত বছর এত কষ্ট সে নিজের সামনে রেখেছিল, বিষ খেয়ে বিষ হজম করেছে। প্রেমের একটিবার দেখার জন্য মনটা কত ছটফট করেছে, কিন্তু কোনোদিন সে আশা পূরণ করেনি চিত্রা। তবে আজ আর যেন পারল না সে। প্রণয়ের বিছানার পাশে দাঁড়িয়ে আছে প্রেম ও জাবেদ। তাদের দু চোখ দৃষ্টি যেন দুনিয়ার অসহায়ত্বের ভার। চিন্তায় চিতনায় পাগল হয়ে যাচ্ছে প্রেম। আমার বোনের কোনো খবর পেয়েছো জাবেদ? আমার ভাই যখন জেগে উঠবে, জানতে চাইবে তার জান কোথায়, কি উত্তর দিব তখন? জাবেদের কণ্ঠ কাঁপল স্পষ্ট। সত্যি জাবেদ সেও ব্যর্থ। সত্যি প্রণয়ের দেওয়ার মতো কোনো উত্তর তার ঝুলিতেও নেই। কি বলে সান্ত্বনা দেবে সে? আমি সব জায়গায় খুঁজেছি, যেখানে যেখানে খোঁজা সম্ভব সব, কিন্তু কোথাও খুঁজে পাইনি। জলজান্ত একটা মানুষ কয়েক ঘন্টার মধ্যে কর্পূরের ন্যায় কিভাবে উড়ে যেতে পারে? আমার কাছে দেওয়া মতো কোনো জবাব নেই। জানি না এই অপরাধের জন্য আমার মৃত্যুদণ্ড হবে কিনা, কিন্তু আমি সত্যিই নিরুপায়। প্রেম উদ্গ্রীব হলো না, তার চোখে মুখে হতাশা দেখা গেল না, কারণ সে ভালো মতোই জানে আর খুঁজে পাওয়া যাবে না। অন্য কেউ গুম করলে হয়তো খুঁজে পাওয়া যেত, কিন্তু যে জায়গায় আপনজনরা বিশ্বাসঘাতকতা করে, সেখানে রুখে দাঁড়ানো প্রায় অসম্ভব। প্রেম 100 ভাগ নিশ্চিত এই কাজটা বাইরের কেউ করেনি। এই বিশাল বৃক্ষটা বাইরের সকল ঝড় তুফান, সকল প্রকৃতির দুর্যোগ নিঃশব্দে সয়ে নিয়ে মুখ বুজে দাঁড়িয়ে থাকে। সেই গাছটা অতি সামান্য ঘুণ পোকার ভেতরে কুড়ে কুড়ে খেয়ে নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আর তাদের বাড়িতে এমন মানুষের সংখ্যা নিহাতি কম না। প্রণয়ের হুঁশ নেই, করা সার্টিফিকেট পাওয়ার অবেচেতন, তবুও পাগলের ছেলের মতোই বিড়বিড় করছে। একই নাম জপছে মনে মনে, জান। যেন জান ব্যতীত তার গোটা দুনিয়া ঝাপসা। দৃশ্যমান পৃথিবীর সবকিছু অদৃশ্য, দেহ ছাপিয়ে এক আত্মা হাহাকার করছে। ওরা দুজন মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে। নামটাও স্পষ্ট, কিন্তু বুঝতে অসুবিধা হলো না দুজনের মধ্যে কারো। এত ভালোবাসা কি সত্যি দুনিয়াতে আছে? শিকদার বাড়িতে তুলকালাম ঝগড়ায় লিপ্ত শুদ্ধ আর প্রিয়স্মিতা। বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হচ্ছে তাদের উচ্চ শব্দের বাক্যলাপ। তাদের বাক্যের উগ্রতা এখন সীমা ছাড়িয়ে গেছে। প্রিয়স্মিতা শুদ্ধকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলছে, শুধু আমার ওপর চেঁচাবে না শুদ্ধ। আমি এমনটা করার কথা ভাবতেও পারি না। হ্যাঁ, আমি মানছি এটা সত্যি যে আমি প্রণয়ের সুখ দেখতে চাইনি। ওর সুখের জীবনটা নষ্ট করতে চেয়েছি, ওকে ভেতরে ভেতর কুড়িয়ে দিতে চেয়েছি, ওকে উপলব্ধি করাতে চেয়েছি যে আপনজন হারানোর যন্ত্রণা কতটুকু। তাই বলে এই না যে আমি আমার বোনের সাথে এমনটা করব। আর সব থেকে বড় কথা, ওর মতো অমানুষের সুখ ডিজার্ভ করেও না। ওরা ভালোবাসার নয়। শুধু শুধু আমার সাথে না লেগে আমার বোনকে খুঁজতে দাও। প্রণয় বাঁচলো কি মরলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমার কনসার্ভ শুধু আমার বোন। পিছিয়ে গেল শুদ্ধ, তার আর কোনো কথা শুনতে ইচ্ছে করছে না, কিছু সহ্য হচ্ছে না, সব কিছু জ্বালিয়ে দিতে মন চাচ্ছে। সীমাহীন রাগ দাপিয়ে বেড়াচ্ছে পুরুষালী শরীরের শিরায় শিরায়। মাথা চেপে ধরে নিজে নিজে চুল টানতে শুরু করে শুদ্ধ। এবার তার ইচ্ছে করছে প্রণয়ের মতো সব কিছু ভেঙে চুরে গুড়িয়ে দিতে, অসহায়ত্বে পাগলের মতো হাউমাউ করে কাঁদতে মন চাইছে ছেলেটার। সহ্য করতে না পেরে একসময় দুহাতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠে শুদ্ধ। অসহায় পাগলের মতো করতে শুরু করে দিল ছেলেটা। বিড়বিড় করে বলল, আমি কি এতটাই পাপিষ্ঠ মাবুদ যে সবাইকে সব কিছু দিলেন, অথচ আমার ভাগে কিছুই রাখলেন না?
আমি বুক ভরা যন্ত্রণা ছাড়া কিছুই পেলাম না। আমার কপালে ভালোবাসা নেই, সুখ নেই, শান্তি নেই। এখন স্বস্তিটুকুও চলে গেল। আমার কপালে কি পাগল হয়ে মরে যাওয়া লেখা ছিল মাবুদ? আমিও তো মানুষ, আমিও তো তোমার বান্দা। আর কত ধৈর্যের পরীক্ষা নিবে আমার, আর কত সইব আমি? একটা মানুষ আর কত সইতে পারে? আমাকে ভালোবাসা দিলে না, আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষ কোনো কারো হতে দেখালে। লোকে বলে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, কিন্তু আমার বেলায় টক হলো কেন? মেনে নিতে তো চেয়েছিলাম, বিনিময়ে শুধু চেয়েছিলাম আমার ভালোবাসার মানুষটার সুখ। হাসি খুশিতে থাকুক সে, আমার সুখ যেন আমি দু চোখ ভরে দেখতে পাই। আমার সেই সুখটুকু কেড়ে নিলে মাবুদ। ওই মেয়েটা, আমার ভালোবাসা, আমার প্রিয়তা কোথায়, কোথায় গেল ও? ওহ, শুধু বিলাপ শুনে হকচকে গেল বাড়ির সবাই। আর যেন তাদের অবাক হওয়ার দিন। একের পর এক বোমা পড়ছে, একের পর এক চমক পড়ছে, তাদের হজম হচ্ছে না তা। তারা জানতো প্রিয়তাকে প্রণয় পাগলের মতো ভালোবাসে, বা পাগলও হয়ে গেছে, কিন্তু শুদ্ধ হচ্ছে একই রকমের অবস্থা। কোনোদিন তো বুঝতে পারেনি তারা। শুদ্ধের বিলাপ করা দেখে প্রিয়স্মিতার চোখে পানি চলে এসেছে। সে নির্বাক চোখে শুদ্ধের আহাজারির দিকে চেয়ে রইল। নির্বাণ যতটা বর্ণনা দিয়েছিল, তার হাজার গুণ তীব্র ওই বুক ফাটা আর্তনাদগুলো। প্রিয়স্মিতা শুদ্ধের লালচে চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, ভালোবাসা হারানোর আক্ষেপ, আর কত কি। প্রিয়স্মিতা শুদ্ধের অনুভূতির সাথে নিজের অনুভূতি তুলনা করলো, মিলিয়ে দেখলো সেও ভালোবাসে, কিন্তু শুদ্ধ কিংবা প্রণয়ের মতো এতটা ডেসপারেট কিংবা প্রাণঘাতী নয়। সে নিজের অস্তিত্বকে ভালোবাসে, কিন্তু এই দুজন নিজের অস্তিত্ব হারিয়ে অন্য একজনের অস্তিত্ব আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে চলেছে। প্রিয়তাকে হিংসা করে না, কিন্তু প্রিয়তার ভাগ্য দেখে বড় আফসোস হয়। মেয়েটা নিজের ভালোবাসা তো পেলই, সাথে প্রিয়স্মিতার ভাগের ভালোবাসাটাও পেয়ে গেছে। ছোটবেলায় পরিবারের, বড় বেলায় মনের মানুষ। কেন ভালোবাসার মানুষগুলো প্রিয়স্মিতার কপালে জুটলো না? কেন তারা শুধু প্রিয়তার কপালেই জুটলো? শুধু ছটফট করতে করতে স্থির হয়ে যাচ্ছে সে, কিছু ভাবতে পারছে না। মস্তিষ্ক তীব্র রক্তক্ষরণ ঘটাচ্ছে তার। 2-3টা চেহারা দেখে ভেসে ওঠে, যারা শুধু এগুলো করতে পারে। তার মধ্যে প্রথমে প্রিয়স্মিতা, কিন্তু প্রিয়স্মিতার চোখ মুখ এক সেকেন্ডের জন্য বলছে না সে মিথ্যা বলছে। তাহলে প্রহেলিকা হতে পারে। শুদ্ধ বসা থেকে তড়া করে উঠে দাঁড়ায়, ধপধপ পা ফেলে চলে গেল বাহিরে। বাড়িতে এক প্রকার আগুন জ্বলছে, কিন্তু কোনো হেলদোল নেই খলিল শিকদারের। তার মধ্যে কোনো ভাবান্তর দেখা যায় না। বাড়ির মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিছু ঘটে গেল, কিন্তু ঘর থেকে একবারের জন্য বের হয়নি খলিল শিকদার। শুদ্ধ প্রহেলিকার ঘর তছনছ করে খুঁজলো, কিন্তু কোথাও নেই প্রহেলিকাকে দেখতে না পেয়ে শুদ্ধ শরীরে রাগ ধরে গেল। রাগে তার দেহের রক্তগুলো যেন ফুটতে শুরু করেছে। শুদ্ধ তীব্র ক্রোধের সজোরে লাথি বসে কাছে সেন্টার টেবিলের ওপর, সাথে সাথে মাকড়সার জালে নেয় কাঁচের টুকরোগুলো ফাটল ধরলো। শুদ্ধ 2 মিনিট ভেবে গটগট পায়ে নেমে সোজা খলি শিকদারের ঘরে এসে দাঁড়ায়। বজ্রকণ্ঠে ডাকলো, খলি শিকদার, আমি জাস্ট 2 কাউন্ট করব, এর মধ্যে দরজা খোলো, নচেত। শুদ্ধের চেঁচামেচি দরজার সামনে এসে দাঁড়াতেই শুধু অমনি চোখের মনিতে যেন রক্ত জমেছে। 1, 2 ডাকার পরও খলি শীতের দরজা না খুলতে তাতে দাঁত পিষ্ট শুদ্ধ। লোকটার সাহস দেখে চরচর করে পায়ের রক্ত লাফিয়ে মাথায় উঠে গেল তার। শুদ্ধ শরীরের সমস্ত শক্তি দিয়ে সজোরে লাথি দিল কাঠের দরজায়। সাথে সাথে মজবুত দরজার পালাটা খুলে ভেতরে আছড়ে পড়ে। সাথে সাথে আঁতকে ওঠে খলিল শিকদার। বিছানার চাদর টেনে জড়ো করে নিলে, চোখের পলকেই ভেতরে ঢুকে বজ্র ব্যাঘ থাবায় বসালো শুদ্ধ। খলিল শিকদারের অবস্থায় দিকে লক্ষ্য করেনি। দাঁত পিষে বলে, আমার প্রিয়তা কোথায়? বল জানোর বাচ্চা, আমার প্রিয়তা কোথায়? খলিল শিকদার তটস্থ ভয়ে সিটিয়ে গেছে ভরত চোখে শুদ্ধের দিকে। শুদ্ধ দিশেহারা চোখে চোখের মনিতে আগুন ঝরাচ্ছে। খলিল শিকদার বারবার চাদর টেনে গায়ে চড়াচ্ছে। ওনার নীরবতা দেখে নিজেকে ধরে রাখতে পারে না শুদ্ধ। এক অভাবনীয় কাজ করে ফেলে তৎক্ষণাৎ। ধৈর্য হারিয়ে হাত তুলে ফেলে খলিল শিকদারের গায়ে। প্রণয় হলে একটা কথা ছিল, কিন্তু নিজের আদরের ভাগ্নে যেমন করবে তা কখনো কল্পনাই ভাবতে পারেনি খলিল শিকদার। জবাব না পেয়ে একের পর এক ঘুষি মারতে লাগে শুদ্ধ। রাগে ক্ষোভে পাগল হয়ে গেছে ছেলেটা। শুদ্ধের বলিষ্ঠ হাতের আঘাতে খলিল শিকদারের নাক মুখ চিরে রক্ত উঠে আসছে, কুকড়ে যাচ্ছে বারবার। শুদ্ধ পাগলের মতো গালাগালি করছে তাকে, আমার প্রিয়তা কোথায়? বল, না হলে এক্ষুনি জ্যান্ত মাটি চাপা দিব। খলিল শিকদার নিজেকে বাঁচাতে কাপা গলায় বলে, আমি কিছু করিনি, শুধু সত্যি বলছি আমি কিছু জানি না। কিন্তু প্রিয়স্মিতার মতো খলিল শিকদারের চোখে স্বচ্ছতা দেখতে পেল না শুদ্ধ। তার সন্দেহ গভীর থেকে গভীরে পরিণত হলো।
খলিশিকদের আর্তনাদ ছুড়ে বাড়ির শুদ্ধ সব মানুষ এসে হাজির। প্রিয়স্মিতা আর সমুদ্র শুদ্ধকে ধরতে গেলে আগ্রহ থাবায় বেডশিট টেনে সরিয়ে দিল শুদ্ধ। উক্ত কাণ্ডে হতভম্ব হয়ে গেল খলিশিকদার। নিজেকে ঢাকার প্রয়াসটুকু করতে পারে না, থমকে গেল সবাই। সামনের দৃশ্য থেকে আচমকা চোখ বড় বড় হয়ে গেছে সকলের। থেমে গেল শুদ্ধ। খলিশিকদার উলঙ্গ অবস্থায় দেখে ঘৃণায় মুখ শক্ত করে ঘুরিয়ে নিল অন্যদিকে। অন্যরাও চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। লজ্জায় অপমানে মরে যেতে মন চাইলে খলিশিকদারের শুদ্ধ মুখ ঘোরাতেই পর্দার আড়ালে কাউকে নড়তে দেখলো। সাথে সাথে ঘটনার গভীরতা ধরে ফেলল শুদ্ধ। রুদ্র কদমে এগিয়ে সে একটানে বেলকনির পর্দা সরিয়ে দিল। ভূত দেখার মতো কেঁপে ওঠে মেয়েটা। বাড়ির সকালে আশ্চর্য নয়নে তাকে দেখলো। তাদের বাড়িতে নতুন আসা কাজের মেয়েটা উলঙ্গ অবস্থায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তনুশ্রী বেগম বাড়িতে নেই কিন্তু খলিশিকদারের এমন অধঃপতন দেখে লজ্জায় মাথা নিচু করে নিল সমুদ্র। তার আদর্শবান বাবা এতটা নীচ, এটা ভাবতেই লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। তবে এতে কিছু করার নেই, আর কিছু যায় আসে না শুদ্ধেরও। সে বেডশিট তুলে ছুঁড়ে মারল খলিশিকদারের মুখে। চাদরটা গায়ে পেয়ে টেনে এলোমেলোভাবে শৈলের সাথে জড়িয়ে নিল খলিশিকদার। শুদ্ধ আবারও চড়া হলো। মারতে উদ্যত হতে ধরে ফেলল রাজ। সবাই খলিশিকদারের ঘরে অবস্থান করছে। চিৎকার করে বাড়ি মাথা তুলে ফেলেছে শুদ্ধ। এমন অবস্থায় বাড়িতে প্রবেশ করলো প্রণয়। তার কদম টলছে, একদম নির্বিকার শান্ত ভঙ্গুর, চোখ দুটো রক্তবর্ণ আগুনে কুণ্ডল, এলোমেলো চুল, মুখটা ঢাকা, মলিনতা পড়েছে একরাশ আধারে। এত চিৎকার চেঁচামেচি আর কোলাহল যেন তার কান অবধি পৌঁছালো না। শুনলো কিনা কে জানে। তার পেছন পেছন দৌড়ে বাড়িতে প্রবেশ করে প্রেমরাজ আর জাভেদ। প্রেম ছুটে প্রণয়ের কাছে যেতে নিলেই হাত চেপে ধরে রাজ। ধমকে বলে, সন্ধ্যার সময় এতগুলো মার খেয়েও পেট ভরানি, আবার যাচ্ছিস? আকুল হলো প্রেম। ভাইয়ের প্রতি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, কি করবো বল? ভাই তো আমারই, মেরে ফেললে কি দূরে সরাতে পারবো? তাছাড়াও এখন আমার ভাইয়ের মনের অবস্থা ভালো নেই, বুঝি তো সবই, তবু যাস না, একা থাকতে দে। কিন্তু প্রেম কিছু বলতে নিতে জাভেদ উঠে বলে, উনি ঠিকই বলেছেন, স্যারকে এখন একদম ঘাটানো উচিত না, উনি সম্পূর্ণ পাগল হয়ে আছেন। আমার মতো তাকাতেও ভয় লাগে। আমি ওনাকে রগে রগে চিনি, এখন কিছু বলতে গেলে বুঝতে চাইবেন না, শুধু অজান্তে মেরে তুলে দেবে। তবে ভাবি আগে একবার কানাডায় কিডন্যাপ হয়ে গিয়েছিল, তখন কিন্তু স্যার অনেক ভেঙে পড়লেও এরকম করেনি, নিজেকে শক্ত রেখেছে, ঠান্ডা মাথায় খুঁজে বের করেছে। কিন্তু এবার প্রেম আর কিছু বলতে পারলো না, কেবল অসহায় চোখে তাকিয়ে রইল ভাইয়ের পানে। হঠাৎ আবার চেঁচামেচি শব্দ কানে আসতেই দুই ভাই তড়াক করে ভ্রম ছুটে এলো। ছুটলো খলিশিকদারের ঘরের দিকে। চিৎকার ওদিক থেকে আসছে, আবার না জানি কি হলো। প্রণয় ঘরে এসে ওয়ার্ডরোব খুলে প্রিয়তার ব্যবহৃত টি শার্ট বের করে বুকে চেপে ধরল। ধপ করে বসে পড়লো মেঝেতে। কাপড়টা নাকে মুখে ডুবে বাচ্চাদের মতো কেঁদে উঠল সে। লালাব দু চোখের কোনা বেয়ে ঝরছে তপ্ত অশ্রুর বর্ষণ। প্রণয় লুটিয়ে পড়ে চিৎকার করে কেঁদে কেঁদে বলল, আমার বুক থেকে তোকে ছিনিয়ে নিয়ে এত যন্ত্রণার মৃত্যু কেন আমায় দিচ্ছিস জান? আমাকে মারতে কাউকে বাধা দেয়নি, মেরে ফেলো, কিন্তু এভাবে কেন আমাকে ফাঁসিতে ঝোলানো হলো? গুলি করে ঝাঁঝা করে দিক, কেটে টুকরো করে দিক, পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মৃত্যু আমার হোক, তবু আমার থেকে তোকে দূরে করা না হোক। গলা ফাটিয়ে কাঁদছে প্রণয়। বলতে বলতে কাপড়ের আবারও নিবিড়ভাবে নাক ডুবিয়ে দিয়েছে সে। কাপড়ের চেনা গ্রান তাকে আরো পাগল করে দিচ্ছে, বানিয়ে দিচ্ছে উন্মাদ। প্রেমানলে পড়তে পড়তে প্রণয়ের মস্তিষ্ক যেন কাজ করে বন্ধ করে দিয়েছে। তবে বিলাপ করতে করতে হুট করে একটা কথা বজ্রঘাতের মতো মনে পড়লো প্রণয়ের। কথাটা মাথায় আসতে আচমকা চমকে ওঠে, সাথে সাথে বুকের ভেতর নিভে যাওয়া আসার আলোটা ধপ করে জ্বলে ওঠে। তড়িৎ বেগে উঠে দাঁড়ালো, উদ্ভাটে নেয় ল্যাপটপ নিয়ে বসলো বিছানায়। তার মাথা নিজেই ঠুকে মারতে ইচ্ছে করছে। শিট, এত বড় কথাটা কিভাবে ভুলে যেতে পারলো? ল্যাপটপ স্ক্রিন ওপেন করতে হাত দুটো এত কাঁপছে কেন প্রণয়ের? মন চাচ্ছে ওই হাত দুটো কেটে শরীর থেকে আলাদা করে দিতে। অমনিতেই যেন দু হাত তার জানকে রক্ষা করতে অক্ষম। সে দুই হাত তার শরীরে রেখে কি লাভ? ল্যাপটপে হাত চালাতে চালাতে গলা শুকিয়ে কাঠ। প্রণয়ের কম্পিত দৃষ্টি রাখা স্কিনে। বুকের বাপাসটা অদ্ভুত নেই, ছটফট করছে, বুকের কাঁপন ধরেছে, এক্ষুনি হার্ট অ্যাটাক আসবে এমন। প্রণয় অ্যাপটা ওপেন করতে সাথে সাথে প্রিয়তার অনামিকায় থাকা পিঙ্কি ডায়মন্ড রিংয়ে থাকা মাইক্রোচিপের সাথে ল্যাপটপ কানেক্ট করা হলো। ল্যাপটপ স্ক্রিনে ভেসে থাকা লোকেশন থেকে প্রণয় পায়ের নিচে জমিন সরে যায় মুহূর্তেই। মাথার ওপর দুনিয়া উল্টে পড়ে। দু হাঁটুর সন্ধিস্থল কেঁপে ওঠে সহসা। ব্যালেন্স রাখতে পারে না প্রণয়।
ল্যাপটপটা উড়ু থেকে ছিটকে পড়ে যায় মেঝেতে। বিকট শব্দে আওয়াজ হয়, কিন্তু প্রণয় যেন পাথর বনে গেছে। বুকে থাকা নরম মাংসপিণ্ড মনে হচ্ছে কেউ জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দিচ্ছে। প্রণয় সহসা চিৎকার দিয়ে ওঠে, না, এ হতে পারে না, এ হতে পারে না। ও আমার রক্ত যাব, আমার জান। ওই নরকে কিছুতেই যেতে পারে না। ওইখানে কোনো মানুষের বাস নেই। ওরা এক একটা আমার এ পালিত পশু। না। তৎক্ষণাৎ দরজা ঠেলে ঘরে প্রবেশ করে শুদ্ধ। প্রণয় কিছু বুঝে ওঠার আগে প্রণয়ের নাক বরাবর ঘুষি মারে, এমনকি একের পর এক মারতে থাকে। তীব্র ক্রোধে পাগল হয়ে গেছে সে। চেঁচিয়ে বলে, নিজে লোভ করতে করতে নিজের পোষা কুকুরগুলোকে দিয়ে ভাগ করাবি বলে কি আমার ভালোবাসা তোকে দিয়েছিলাম? কাপুরুষ একটা। প্রণয় দুর্বল ছিল। সে একটা আঘাতে প্রতিবাদ করতে পারেনি, হয়তো চায়নি, হয়তো চেয়েছে এই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখার আগে শুধু তাকে মেরে ফেলুক। তাকে ধস্তাধস্তির ফলে ধস্তাধস্তির শব্দ শুনে রাজ এলো, অরণ্য, সমুদ্র সহ। প্রেম তারা কক্ষে প্রবেশ করে এই অবস্থা দেখে তাজা বনে যায়। সবাই মিলে দ্রুত আটকে শুদ্ধকে। খলিল শিকদারকে মারতে মারতে আত্মীয়িত করে ফেলেছিল প্রায় শুদ্ধ। প্রেম ছাড়াতে ছাড়াতে আর্তনাদ করে ওঠে, ছাড়ুন শুদ্ধ ভাইয়া, আমার ভাই অসুস্থ। সুধের কানে যেন কোনো কথাই যাচ্ছে না আজ। তার শক্তির সাথে পেরে উঠছে না তারা কেউ। শুদ্ধ গর্জন দিয়ে বলে, আমার ভালোবাসা যদি এইটুকু ক্ষতি হয়, খোদার কসম প্রণয়, আজ তুই আমার হাতেই মরবি। পরপর দুটো লাশ এ বাড়ি থেকে বের হবে, একটা তোর আর একটা আমার। প্রণয়ের হঠাৎ মস্তিষ্ক স্বস্তি ফিরল যেন। সে আবারও ধাক্কা দিয়ে ফেলে উদ্ভটে নেয় ছুটল। জাভেদ চিৎকার দিয়ে পিছু নিল, স্যার দাঁড়ান, আপনি ড্রাইভ করলে আবার অ্যাক্সিডেন্ট করবেন। কিন্তু প্রণয়ের কানে কোনো কথা গেল না। শুদ্ধ ছুটল পেছন পেছন। না জানি আবার কোন তাণ্ডব লীলা অপেক্ষা করছে। মুখের ওপর শীতল তরল জাতীয় কিছু আশ্রে পড়তে চোখের মণিতে ঈষৎ কেঁপে ওঠে প্রিয়তার। বড় বড় সুদীর্ঘ আখি পল্লব নড়ে ওঠে বার কয়েক। চেতনা ফিরতে শুরু করে ধীরে ধীরে। ঠোঁট নাড়তে দেখে ভুরু কুঁচকে যায়। কানটা সামান্য মুখের কাছে ধরতেই শুনতে পায়, প্রণয় ভাই। খুব ধীরে ধীরে অথচ কাতর কণ্ঠে বাক্যটি শুনে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি খেলে গেল ডিকের। তিনি এক পলক মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলালো, অতঃপর আশেপাশে চোখ ঘুরিয়ে দেখেন। নিজস্ব নারী ব্যতীত পরনারী দেহে কোনোদিনও ডিকের লালসা নেই। তবে আশেপাশে দাঁড়িয়ে পৈশাচিক দৃষ্টি দেখে তারা এক সেকেন্ডের জন্য পেয়ে ছিঁড়ে খেয়ে নেবে, যেন বাপের জন্মে মেয়ে দেখেনি কোনোদিন। কেন যেন বলেছিল, এক মাঘে শীত যায় না, মরশুম বদলায়, শীতকাল আবারও ফিরে আসে। কিন্তু আবরাশিকদার প্রণয়ের জন্য তো এটা শীতকাল নয়, বর্ষাকাল। তার সুখের নীল রাঙা আকাশ ঢেকে পড়েছে আষাঢ়ের কালো মেঘে। ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। চোখের সামনে প্রিয়তার আকর্ষণীয় বাঁকানো শরীরটা পড়ে থাকতে দেখে আগুনে জ্বলছে যেন অসন্তোষের। তার চোখ বন্ধ করে কল্পনা করে ওই মাখনের মতো শরীর বাঘগুলো কেমন হবে। কল্পনা করতে অসন্তোষের সর্বাঙ্গের পশম দাঁড়িয়ে যায়। এক সময় অধৈর্য হয়ে বসে। ডিকে বস, আপনি কিছু করবেন? তাহলে এই মালটাকে আমি নিয়ে যাই। প্রিয়তার প্রতি অসন্তোষের এমন বাক্য চয়ন শুনে ধমকান ডিকে বস। সহসা কাশি দিয়ে ওঠে উনি। না চাইতেও চোখের আকৃতি বিকৃত করে। এই আহাম্মক বলে কি? তবে তৎক্ষণাৎ নিজেকে সামলে নেন ডিকে বস। সামান্য হাসেন। প্রণয়ের ওপর ওনার বড় মায়া হয়। ঠোঁট দিয়ে চুচু শব্দ তুলে মনে তাচ্ছিল্য করে বলে, ইয়েস মাই সন, তোমার সাম্রাজ্যে তোমার পোষা কুকুরগুলো তো তোমার বউকে দেখে জিভে লালা ঝরাচ্ছে। ছু ছু ছু, কত অক্ষম তুমি বস। অসন্তোষের কথায় ধ্যান ভাঙে ডিকে বসে। তিনি খুড়ো হাসিতে সম্মতি জানান। পৈশাচিক তৃপ্তি দিয়ে বলেন, অফকোর্স। সম্মতি পেতেই অসন্তোষের লুলুপকাম শক্ত চোখ মুখে ঝিলিক দিয়ে ওঠে মুহূর্তেই। ঠোঁট ফুটে শয়তানি হাসি দিয়ে অপর মালিককে অন্যান্য ছেলে মুখের দিকে অসন্তোষ এগিয়ে এসে দুহাত টেনে ধরে কাঁধের দিকে নিতেই ছুতে আগুন অনুভব করে যেন। এত নরম, এত কোমল, যেন মোমের মতো। অসন্তোষ প্রিয়তাকে নিয়ে চলে গেল সেশন এতে। হাতের ইশারা দিতেই একটা ছেলে এসে বোতল থেকে গ্লাস মদ ঢেলে দিল। ডিকে বস রেড ওয়াইনের গ্লাসে বৃদ্ধাঙ্গুল ঘোরাতে ঘোরাতে সামান্য বেহুশ হয়ে পড়ে থাকা পহেলিকার দিকে তাকায়। ডিম্বাকৃতির বৃহৎ কাচের টেবিলের এক প্রান্তে থাকা মাথা এলিয়ে পড়ে আছে পহেলিকা। এ আর একটা মাথা মোটা। এতটা নেশা করেছে যে নিজে হুঁশেই নেই। তাই দেখাতেও পেল না তার সম্মুখে তার সবচেয়ে বড় শত্রু বোধ করতে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে।
তবে এসব নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ দেখা গেল না ডিকে বসের। তার চোখে মুখে জ্বলছে বহু বছরের ছাই চাপ প্রতিশোধের আগুন। আজ 12টা বছর ধরে প্রতিদিন আজ 9টি বছর ধরে প্রতিদিন অপেক্ষা করে যাচ্ছে দিনের পর দিন। এতগুলো বছর চোখের সামনে থাকা সত্ত্বেও তাকে হন্য হয়ে খুঁজেছেন যিনি, যার ওপরে তিনি নিজের আগামী সাম্রাজ্যের দায়িত্ব দিবেন বলে ভরসা করেছিলেন, যাকে পৃথিবীর সব থেকে বেশি বিশ্বাস করেছিলেন। দিন শেষে সেই বিশ্বাসঘাতকতা করেছিল, বিশ্বাসের সুযোগে ছুরি মেরেছিল নিজ পিঠে। যে পাতে খেয়েছে সেই পাতেই ফুটো করেছে। তার কাছ থেকে ক্ষমতা নিয়ে তার বিরুদ্ধে ব্যবহার করে তার ছেলেকে খুন করেছে। তিনি চাইলেও আজ প্রিয়তাকে তৎক্ষণাৎ খুন করে নিজের ছেলের হত্যার প্রতিশোধ নিতে পারতেন। তবে তিনি উনি মনের জ্বালা ফুটাতে চায়নি। বিশ্বাসঘাতকতার ন্যায় শাস্তি হতো না, তবে এই ব্যবস্থা এতে করে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন তিনি। চোখে মুখে শান্ত ভাব সরে গিয়ে চিকচিক করছে হিংস্রতা ডিকে বক্সের ভাবমূর্তিতে। তিনি শান্ত অথচ ভয়ঙ্কর কণ্ঠে বললেন, আমি তোমাকে মরতে দেব না মাইসন। আমি বেঁচে থাকা অবস্থায় রাখবো না তোমাকে। প্রণয়। মৃদু গুনগুনানির আওয়াজ পেয়ে দৃষ্টিপাত করলো দিকে। পুরো লেখাপড়া অবেচেতন তবু প্রণয়ের নাম জপ করছে। এসব দৃশ্য দেখে বিতৃষ্ণা চোখ মুখ কুচকে গেল ডিকের। সম্পূর্ণ চেতনায় ফিরতে নিজেকে কারো কাঁধে আবিষ্কার করলো প্রিয়তা। দুর্বল চোখ মেলে তাকাতেই সে বাতাসে ভাসছে, মনে হচ্ছে কেউ কাঁধে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে বুকটা ছলৎ করে ওঠে তার। তীব্র বেগে নাকে এসে লাগে মিশ্র মদের কড়া গন্ধ। ব্যাপারটা মস্তিষ্কে পৌঁছানো মাত্রই সময় নিল না যেন। সেকেন্ড গড়ানোর পূর্ব আকাশ জমিন কাঁপিয়ে চিৎকার করে উঠল, এই কে? ছাড় আমায়। হাত পা ছুড়ল প্রিয়তা। সেসবে তর্ক করল না অসন্তোষ। কি হবে একটু পরে তা ভেবেই শুধু পুলকিত হলো সে। অসন্তোষের বাক্যগুলো কানে যেতেই শরীরের আত্মা বেরিয়ে আসার উপক্রম প্রিয়তার। অসন্তোষকে ঢেলে সরানোর চেষ্টা করছে সে। দুঃসাহস দেখানো ভালো, তবে এতটা দুঃসাহস দেখানো মোটেও ভালো না। আমার প্রণয় ভাই জানতে পারলে জীবিত কাফন পরিয়ে দিবে তোকে। ছাড় আমায়। প্রিয়তার কথায় যেন মজা পেল অসন্তোষ। আতঙ্কে কেঁপে ওঠে প্রিয়তার। রক্ত ফোটায় ফোটায় সে ভরতে চোখে তাকায় অসন্তোষের দিকে। কি বিভৎস ভয়ঙ্কর দেখাচ্ছে, যেন সাক্ষাৎ নরপিশাচ। কাঁপতে কাঁপতে পেছনে পিছিয়ে যায় প্রিয়তা। তার অবচেতন মন ছুটছে প্রণয়কে। পাগল পাগল লাগছে প্রিয়তার। অসন্তোষ ঠোঁটের কোণে বিদ্যমান শয়তানি হাসি রেখে লোলুপ দৃষ্টিতে বারবার ঘুরে ফিরে দেখে যাচ্ছে প্রিয়তাকে। প্রিয়তা নরম মাখনে নেয় ফর্সা পায়ের পাতায় কয়েকটা আঙ্গুল ছুতেই খিচে চোখ বন্ধ করে নিল অসন্তোষ। শিহরণে শরীরে রোমকূপ দাঁড়িয়ে গেছে তার। অসন্তোষের স্পর্শে ঘৃণা গা গুলিয়ে আসছে প্রিয়তার। তবে কান্না আসছে না প্রিয়তার। এই পিচাসটা ছুঁয়ে দিয়েছে ভাবতেই পাটা এক কোপে শরীর থেকে আলাদা করে দিতে ইচ্ছে করছে তার। ভয়ে পাশাপাশি চরম রাগে অপমানে থরথর করে কাঁপছে প্রিয়তা। চোখ মুখ শক্ত হয়ে আছে তার। ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করেছে প্রিয়তা ঘটের আশেপাশে। কালো রঙে আবৃত ঘরটার একটা বিছানা আর একটা সাইড টেবিল ছাড়া কিচ্ছু নেই। অসন্তোষ ঠোঁট কামড়ে ধরল। হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে এলো প্রিয়তার দিকে। ওনায় হাত দিতেই গর্জে ওঠে প্রিয়তা, একদম ছবি নামায়, না হলে শরীর ঠিক থাকবে না বলে দিলাম। বাড়তি প্রতিক্রিয়া দেখালো না অসন্তোষ, শুধু ঠোঁট কামড়ে বিশ্রী হাসলো। সাথে সাথে উন্মুক্ত হলো প্রিয়তার ধবধবে কলরতের বল। একটানে গলা থেকে ওনাটি ছুঁড়ে মেঝেতে ফেললো অসন্তোষ। বুকে কিছুটা অংশ উন্মুক্ত। ফর্সা ত্বকের লাল দাগগুলো অতি আকর্ষণীয় লাগছে যেন। মুহূর্তে উত্তেজিত কোদ হারালো, তাতে দাঁত চাপলো। তুই ভার্জিন না? না। প্রিয়তার স্পষ্ট জবাব। প্রিয়তা ভেবেছিল এটা শুনে হয়তো অসন্তোষ তাকে ছেড়ে দেবে, কিন্তু তার ভাবনায় তৎক্ষণাৎ ভুল প্রমাণ করে দিল অসন্তোষ। এবার পেট থেকে গলা পর্যন্ত আবারও লম্বা শ্বাস টানলো। বিকৃতিভাবে হেসে সে বলল, তাতে কি? এমন রসের যৌবন কোনোদিনও একজন খেয়ে শেষ করতে পারবে না, তাই অসন্তোষ আজ ভরপুর খাবে। অসন্তোষের কথায় প্রিয়তার কানে তপ্ত সীসা ঢেলে পড়ার মতো অনুভূত হলো। কেন জানি এখন তার ভয় লাগে, বরংবার রক্ত অন্যরকম তেজ আসে। এ যেন এক অন্যরকম তেজ, নাকি বংশের টান কেউ কখনো ভুল বলতে পারে না। তাই সর্বতপ্ত আগ্নেয়গিরির মতোই থাকে যেন আজীবন। প্রিয়তার বেলাও তা অন্য হলো না। সে শিকদার বংশের মেয়ে। শিকদারদের রক্তে যার শরীরে বইছে, সেই কি আর এতটা দুর্বল হতে পারে? কখনোই না। অসন্তোষ প্রিয়তার নারীদের কোমলতায় হাত বাড়াতেই এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটে তৎক্ষণাৎ।
আচানক অক্রকোষে চেপে ধরে প্রচণ্ড ব্যথায় কোঁকে ওঠে অসন্তোষ। তার চোখে মুখের ব্যথায় নীল রং ধারণ করেছে। ধাক্কা দিতেই তাকে নিজে থেকে সরিয়ে দিল প্রিয়তা। ঘৃণা একদলা থুতু ছুঁড়ে মারল অসন্তোষের মুখে। রাজকীয় দম্ভিকতায় মিশিয়ে বলল, জায়গা মতো একটা লাথি খেয়েই তো সব পুরুষত্ব হাওয়া হয়ে গেল। বলেছিলাম না সবার সাথে হাতাহাতি করিস না, কিন্তু আমার কথা তো শুনলি না। অসন্তোষ গগন বিদারী চিৎকার দিতেই ভারী হয়ে ওঠে, কেঁপে ওঠে ইট কংক্রিটের দেওয়ালগুলো। কিন্তু আফসোস, সাউন্ডপ্রুফ ঘরের বাইরে তা গেল না। প্রিয়তা আক্রোশে সজোরে আঘাতেই আবারও মেন পয়েন্টে লাথি। আরেকবার বসাতে হাঁটু গেড়ে বসে পড়ে অসন্তোষ। প্রিয়তা নিজের চোখ গরম করে বিশ্রী গালি দিতে চাইল, কিন্তু তার আগে হাত মুষ্টিবদ্ধ করে নাক বরাবর ঘুষি মারল প্রিয়তা। অসন্তোষ ছটফট করতে করতে শুধু ফ্যাল করে তাকিয়ে। প্রিয়তার পায়ের চাপ দ্বিগুণ থেকে দ্বিগুণ হচ্ছে। আমি তোর মতো ছোট বংশে জন্মাইনি। আমি শিকদার বংশের মেয়ে, তনয়া শিকদার প্রিয়তা, ওয়াইফ অফ আবরার শিকদার প্রণয়। আমার স্ট্যান্ডার্ড তোদের মতো লোকেদের না। তোরা আমার জুতো পরিষ্কার করার যোগ্যতা রাখিস না, আর তুই আমায় ছোঁয়ার স্বপ্ন দেখিস। আর বংশমর্যাদা বলে তোদের মতো কিটকে পায়ের তলায় পিষে ফেলা ছাড়া আর কোনো কিছু যায় আসে না। প্রিয়তার মুখটা রক্তলাল, নীলাভ চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছে। কণ্ঠ নির্ঘাত, বাক্য বেনে বংশীয় দম্ভ অহংকার। নীল চোখে রক্তিমাভা দেখে যেন অসন্তোষ এবার কাঁপন ধরে। তবে আঘাতগুলো যেন গায়ে না, আঘাতটা যেন গায়ে লাগলো না অসন্তোষের। গলা থেকে পা সরাতেই তার দেহে প্রাণ ফেলল, কিন্তু এবার যেন প্রিয়তার পাওয়ার ইচ্ছাটা তার মাথায় দ্বিগুণ থেকে দ্বিগুণভাবে চেপে ধরেছে। প্রিয়তার এক একটা আচরণ তার প্রবল ইচ্ছায় জেদে পরিণত করেছে। ছাড়া পেতে লাফিয়ে ওঠে অসন্তোষ। বাক্য ব্যয় না করে প্রিয়তার উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু এবারও সফল হলো সে। ঝাটকা মেরে কোমরে ভাঁজ করতেই লুকিয়ে রাখা রিভলভার বের করলো প্রিয়তা। কিছু বোঝে ওঠার আগে খান্দার শেখ বুলে ঠাস ঠাস করে অসন্তোষের কপালে বড় ঠুসে দিল। সাথে সাথে রক্তে কয়েকটা পিচকারি এসে আশ্রে পড়ল প্রিয়তার গলায়। চোখে নিজের সামনে পড়ে গেল অসন্তোষ। দু একবার ঝাঁকি দিয়ে শান্ত হয়ে গেল। প্রিয়তার হাতে রিভলভার, চোখ দুটো ক্ষপ্ত হয়ে আছে স্পষ্ট। অসন্তোষের রক্তে ইতিমধ্যে ভিজে গেছে বিছানার চাদর। আর এটার মাধ্যমে জীবনের দ্বিতীয় খুন সম্পন্ন করলো প্রিয়তা। কেন যেন এখন রক্তে ট্রিগার হচ্ছে প্রিয়তার, বরং রক্ত দেখতে ভালোই লাগছে এই মুহূর্তে। ও ওই দুই একটা লাশ ঠিকই ফেলে দিতে পারবে। খুন করাটা যেন নেশার মতো লাগছে তার কাছে। সে যেন একটা ড্রাগ অ্যাডিক্টেডের অনুরূপ। 9 বছর আগে যখন প্রথম খুনটা করেছিল তখন অনেক দুর্বল ছিল প্রিয়তা, ছোট একটা বাচ্চা কিংবা অপরিণত। তবুও সেদিন নিজের ইজ্জত রক্ষাতেই প্রিয়তা কাজটি করেছিল, আর আজও সেই একই কাজ। তবে আজ আর সে ছোট নেই। শিকদাররা মূলত মানুষরূপী পিশাচ, রক্তে যাদের প্রবল নেশা। নেশা বললে ভুল হবে, সেখানে আসক্তি। একবার তাদের দ্বারা মানুষ খুন হয়ে গেলে তারা আসলেই নেশায় পড়ে যায়। যে যতই ভালো হোক, তৎক্ষণাৎ উল্টো দিকে তাকাতেই তালি দরাজ ভেসে এলো। ঘাড় ঘুরিয়ে চক্ষু দিকে তাকালো প্রিয়তা। ডিকে হাততালি দিতে দিতে ধীর পায়ে এগিয়ে আসছে, ঠোঁটের কোণে বিদ্যমান বক্র হাসি। লোকটা ভীষণ চেনা চেনা লাগলো প্রিয়তার। ব্রেনে চাপ দিতেই মনে পড়ে গেল লোকটা বড় অপর বিজনেস পার্টনার। ব্যাপারটা মাথায় আসতে ভুরু কুঁচকে গেল প্রিয়তার ভাবনার মধ্যে ডিকে শান্ত অথচ ঘোলাটো কণ্ঠে বলল, আমি যতটুকু ভেবেছি তুমি তো তার থেকে আরো বেশি ডেঞ্জারাস, ইমপ্রেসিভ। আপনি তো বেবি গার্ল, আমাকে তুমি চিনতে ভুল করেছো না? এটা খুব ভালো কথা। আমি এখানে বিজনেস ক্রেডিট কিং নয়, আমি এখানে মাফিয়া কিং, ডিকে বস। ডিকের কথায় বিস্ময় হয়ে গেল যেন প্রিয়তা। আমি জানতাম তোমাকে যেমন দেখা যায় তুমি মোটেও তেমন নও। তোমার মধ্যে একটা সুপ্ত আগ্নেয়গিরি আছে, কিন্তু এত বড় বিস্ফোরণ ঘটাবে আশা করিনি। আসলে ঠিকই আছে, সাপের জাত তো, ফস্কর তো করবে, বিষ তো অবশ্যই আছে। ডিকের কথায় পিলে চমকে যায় প্রিয়তার। হাত থেকে রিভলভার ফসকে পড়ে গেল। বাঁক হাসলো ডিকে। একটু তড়ি বাজাতে 4-5 জন গার্ড এসে চেপে ধরে প্রিয়তার হাত পা। মুহূর্তেই ঘাবড়ে গেল প্রিয়তা, ছটফট করে ওঠে মুহূর্তেই। ডিকে বস চোখের ইশারা করতেই তারা প্রিয়তাকে টেনে হিসেবে নিয়ে যেতে লাগলো। আবারও চিৎকার দিয়ে কান্না করে দিল প্রিয়তা। প্রণয় ভাই। ডিকে বসের চোখে দাউ দাউ করছে প্রতিশোধের আগুন। এতদিন সোজা পথে অনেক চেষ্টা করেছে, কিন্তু
এটা তো জানাই, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। প্রিয়তাকে কিডন্যাপ করার মাস্টার প্ল্যানটা আর কারো না, ডিকে বসের। এক ঢিলে আজ অনেকগুলো পাখি মারবে। তিনি খলিশিকদারকে দিয়ে পরিকল্পনাভাবে প্রিয়তাকে প্রণয়ের লোক দিয়ে তুলে এনেছে, আর অন্য কোথাও নয়, প্রণয়ের সাম্রাজ্যেই বন্দি করে রেখেছে। কারণ প্রণয় সারা দুনিয়া তছনছ করে খুঁজলেও নিজের ঘর খুঁজবে না, আর এই সুযোগটাই কাজে লাগিয়েছিল ডিকে বস।